প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আমার এই পেজ থেকে আজকেই প্রথম লাইভ করলাম। যদি কেউ শুনে থাকেন, যদি কেউ বুঝে থাকেন, একটু জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা, আমার কথা বোঝা যাচ্ছে কিনা। আমার কথা কি শোনা যায়? যদি কেউ একটু শুনে থাকেন, কেউ যদি আমার কথা বুঝে থাকেন, আমাকে একটু জানাবেন দয়া করে। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা, যেগুলোর উত্তর আপনারা বারবার খুঁজতেছিলেন, আর উত্তরগুলো খুঁজে আপনারা সম্ভবত কোনো উত্তরটা মেলাতে পারতেছিলেন না। তা আমি সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আপনারা যারা বিপ্লবী আছেন, নতুন বাংলাদেশের ধারক বাহক মনে করেন, কিংবা আপনারা নতুন বন্দোবস্ত চান, তাদের জন্য এই কথাগুলো আসলে জানা খুব জরুরি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন যে সম্প্রতি সময়ে আমাদের বাংলাদেশে বেশ কিছু ধর্ষণের ঘটনা ঘটে গেছে। চাঁদাবাজির ঘটনাগুলো একেবারে সামনে চলে আসছে। চাঁদাবাজির ঘটনা তো একেবারে মহামারী রূপ ধারণ করছে। ধর্ষণের ঘটনা, সেটা আবার শিশু ধর্ষণ, ধর্ষণের পর হত্যার ঘটনাগুলো ঘটেই চলেছে। এদের পিছনে যদি আপনি দেখেন, একটু খোঁজ নিয়ে দেখেন যে এরা আসলে 5ই আগস্ট পরবর্তী সময়ে মুক্তি পেয়েছে জেলখানা থেকে। আর এরা আগেও এরকম সেম ঘটনার জন্য জেলখানায় বন্দী ছিল। এদেরকে কে বা কারা যেন মুক্ত করে দিয়েছে, এবং তারা বারবারই আমাদের দেশের ভিতর অস্থিরতাকে পুঁজি করে তৃতীয় পক্ষের একটা সুযোগ তৈরি করে দিতে চায়। আমাদের দ্বিতীয় যে ব্যাপারটা আমাদের চোখের সামনে এসলো, সেটা হলো যে জুলাই সনদ নিয়ে হাইকোর্টে একটা রিট হয়েছে। আপনারা দেখেছেন যে জুলাই সনদ কেন অবৈধ নয়, এই ব্যাপারটা জানতে চেয়েছে সরকারের কাছে। এই ব্যাপারে একটা রিট হয়েছে। অনেকে দেখলাম যে এই ব্যাপারটা নিয়ে খুবই মানে ভীত সন্ত্রস্ত। দেখেন, এইগুলো আসলে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ জুলাই সনদে প্রত্যেকটা দল স্বাক্ষর করেছে এবং সবাই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছে প্রকাশ্যে। রাষ্ট্রপতি সেটাতে সম্মতি দিয়েছে, এবং সেই সাথে সাথে আমাদের যারা উপদেষ্টা পরিষদ ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইয়েটা ছিল, তারা সবাই কিন্তু ওইটাতে ঐক্যমত ছিল। তার মানে বাংলাদেশের প্রায় সবাই এই ব্যাপারটাতে ঐক্যমত ছিল। একটা জায়গায় বাধা থেকে যায়, যে যারা সরকার রান করবেন তাদের একটা জায়গায় বাধা থেকে যায় হাইকোর্টের বাধাটা। হাইকোর্ট যদি এখন এটার উপর একটা রায় দিয়ে দেয় যে না, এটা বৈধ, তাহলে কিন্তু এই সরকারকে আর কখনোই কোনোদিনও, কিংবা অন্য যে কোনো সরকার পরবর্তীতে আসুক, তাদেরকে আর জবাবের আওতায় আসতে হবে না। তারা আসলে জবাব দিতে বাধ্য থাকবে না। আমি সম্ভবত আপনাদেরকে কথাটা বোঝাতে পেরেছি। তার মানে এই যে রিটটা হলো, এই রিটটা আপনাদের জন্য, আমাদের জন্য আশীর্বাদ হয়ে যাবে একটা সময়। যদি এখন মনে হচ্ছে যে না, কেউ রিট করেছে, তাকে হয়তো এটা সেটা করা দরকার না, তাদেরকে ধন্যবাদ দিয়ে দেন। দেখেন, এখন সময় নতুন বাংলাদেশের প্রতিপক্ষ আমাদের যারাই আছে, ফ্যাসিস্ট থাকুক, ফ্যাসিস্টের দোসরই থাকুক, যারাই করুক এই কাজগুলো, আমাদের জন্য একসময় আশীর্বাদ হয়ে যাবে। আর তৃতীয় যে ব্যাপারটা সামনে চলে এসেছে, সেটা হলো বিপ্লব থেকে উঠে আসা দল, তাদের যারা লিডার আছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা হতে পারে, কিংবা তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের কিছু তদন্ত হতে পারে। দেখেন, এটাকে আপনাকে সাধুবাদ জানাতে হবে। সাধুবাদ জানাতে হবে এই কারণে, কারণ প্রথম থেকে যখন এনসিপি দলটা গঠন করা হয়, তার আগে থেকেই কিন্তু অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির কিছু তথ্য আমরা পাচ্ছিলাম। তো এই চাঁদাবাজির তথ্যগুলো যতটুকু সত্য, তার থেকে বড় করে সারা দেশবাসীর সামনে এটাকে প্রচারণা করা হচ্ছিল। মনে হচ্ছিল যে এনসিপি মনে হয় দেশের সব থেকে বড় চাঁদাবাজ। এবং দুঃখের বিষয় হলো, এনসিপির পক্ষ থেকে কোনোভাবেই এই ব্যাপারে কাউন্টার দেওয়া হয় নাই। বিপ্লবের যারা নেতা ছিল, এনসিপির যারা নেতা ছিল, তারা কোনোভাবেই কাউন্টার দেওয়া হয় নাই। 1 বছর পরে এসে শুনলাম যে যাদের বিরুদ্ধে 400 কোটি টাকার মামলা ছিল, যাদেরকে হয়রানি করা হচ্ছিল, তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছিল, সে বেচারা একটা টাকার জন্যও, একটা টাকাও সে চাঁদাবাজি করে নাই, কিংবা বিদেশে পাচার করে নাই, একটা টাকাও তসরুপ করে নাই। এই এতদিন পরে এসে দুদক তাকে এই মামলা থেকে, এই তদন্ত থেকে অব্যাহতি দিয়েছে। আজকে দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার নামে যখনই একটা ইয়ে হয়েছে, সবাইকে দেখলাম যে ভীত তটস্থ হয়ে গেছে। আসিফ ভাইও মনে হলো যে উনি সম্ভবত কিছুক্ষণ আগে একটা সংবাদ সম্মেলন করেছে, দেশবাসীর প্রতি, দেশবাসীর উদ্দেশ্যে সে একটা বক্তব্য দিয়েছে। দেখেন, এইগুলো ভালো জিনিস, এইগুলো ভালো জিনিস। আপনারা এর কখনোই এটার বিপক্ষে যাবেন না। আমাদের যারা বিপ্লবের নেতা আছে, তাদের জায়গাটা অবশ্যই স্বচ্ছ করা দরকার। বিশেষ করে যারা দায়িত্বে ছিল, দায়িত্ব থেকে সরে এসেছে,
তাদের জায়গাটা যদি দুদক নাও ডাকে, যদি দুদক তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নাও নেয়, নিজে স্বপ্রণোদিত হয়ে তাদের হিসাবগুলো দুদকের কাছে কিংবা সরকারের সংশ্লিষ্টের সামনে বুঝিয়ে দিতে হবে। যার কারণে হবে কি, দেশের মানুষের ভিতর একটা দারুণ একটা পজিটিভ ভাইব তৈরি হবে। এবং এই যে যারাই আছে, যারা নির্বাচনে জিতে আসলেন 6 জন, এরা আসলে কোনো না কোনোভাবে এনসিপির সর্বোচ্চ ভালো ব্যক্তি। আপনাকে ধরেই নিতে হবে যে এদের সামান্য কিছু দোষ ত্রুটি বাদ দিয়ে এরা ভালো ব্যক্তি। যখনই এই ভালো ব্যক্তিগুলো তাদের নিজস্ব জায়গাটা পরিষ্কার করবেন, আয়ের উৎস, ব্যয়ের খতিয়া খাতটা তারা যখন দেখাবেন, তখন দেশের মানুষ তাদেরকে ভালোবাসতে শুরু করবে, বিশ্বাস করতে শুরু করবে। বরং এই ব্যাপারগুলো আসলে পজিটিভলি নেওয়া দরকার। আর চতুর্থ যে বিষয়টা আমাদের সামনে এখন আছে, সেটা হলো ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা, আমেরিকা তার সাথে যোগ দিচ্ছে। আপনারা অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। দেখেন, ইসরায়েলের আমেরিকার যত যুদ্ধই হোক, আমাদের দেশের সব থেকে বড় ব্যাপার হলো কি, আমাদের আকিদার যুদ্ধটা তার আগে লেগে যায়। যে দেশের যুদ্ধ লাগুক, দেখেন পাকিস্তানের সাথে যুদ্ধ করতেছে আফগানিস্তান, আমাদের দেশে আসলে তার কোনো প্রভাবই পড়বে না, কিন্তু আমাদের আকিদার যুদ্ধটা সর্বপ্রথম লেগে যায়। ইরান এবং ইসরায়েলের যদি যুদ্ধ চলতেই থাকে, এটা সারা বছর চলতে থাকলে আমাদের আসলে খুব বেশি একটা ক্ষতি হবে না। ক্ষতি হবে না কি কারণে? কারণ আপনি কোনো না কোনোভাবে দেখবেন যুদ্ধে যারা জড়িয়ে পড়বে তাদের একটা অংশ না, উভয় অংশই ক্ষতিগ্রস্ত হবে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুদ্ধে যারা জড়িয়ে পড়বে। এখানে ইরান ক্ষতিগ্রস্ত হবে, এখানে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে। আর আরবীয় যারা প্রধান আছে, যারা ওই দেশটাকে চালাচ্ছে, এরা তো সবাই কোনো না কোনোভাবে আপনার ইহুদিদের দালাল, আমেরিকার দালাল। এরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর ভিতর লাভবান হবে কারা? যারা সাধারণ কিছু মানুষ আছে, যারা আসলে নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল অনুসারী, এবং তারা কিন্তু ক্ষমতায় খুবই দুর্বল। এদেরকে উঠে আসার জন্য সারা আরবে, মধ্যপ্রাচ্যে এমন একটা যুদ্ধ হওয়া দরকার যেখানে সবকিছুর এই যুদ্ধের পরে সমতায় চলে আসবে। এবং রাশিয়া কখনো এই যুদ্ধে অংশগ্রহণ করবে না, কারণ রাশিয়ার এমন একটা দেশ যারা এই যুদ্ধের থেকে সব থেকে বেশি লাভবান হবে। মধ্যপ্রাচ্য থেকে যখন তেল গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে পশ্চিমা বিশ্বে, রাশিয়ার থেকে তারা তেল গ্যাস নিতে বাধ্য হবে। আর এই রাশিয়ার ভিতরে যারা খ্রিস্টান আছে, বিশেষ করে যে খ্রিস্টানরা এখনো মূল বাইবেলের অনুসারী, তারা কিন্তু কোনো না কোনোভাবে মূল মুসলিম যারা মূল মুসলিম বলতে আমি বোঝাচ্ছি যারা মধ্যপ্রাচ্যে এখনো আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে, কিন্তু ক্ষমতার দিক দিয়ে তারা খুবই দুর্বল। এদেরকে সহযোগিতা করবে রাশিয়া, এবং রাশিয়ার এবং এই মুসলিমগুলো মিলে একটা ক্ষেত্র তৈরি হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একটা ক্ষেত্র তৈরি হবে, এবং রাশিয়া এবং আমাদের যারা আছে মধ্যমপন্থী মুসলিম, এরা মিলে ইমাম মাহদী আলাইহিস সালামকে সহযোগিতা করবে। আমার কথা সম্ভবত বোঝাতে পেরেছি। আর এই যে যুদ্ধটা আমাদের মধ্যপ্রাচ্যে যারা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হলো আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছে। আপনারা সবাই এই রোজা রমজান মাস সবাই শুধু ইফতারির সময় হোক, আপনার যারা তাহাজ্জুদ পড়েন, আমাদের ভাইদের জন্য খুব বেশি দোয়াতে রাখবেন। কারণ অনেক বেশি সংখ্যক, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাঙালি প্রবাসী মৃত্যুবরণ করেছে, তাদের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। আল্লাহ না করুক, রমজান মাসে দোয়াটা অব্যাহত রাখুন, তারা যেন কোনোভাবেই ক্ষতির সম্মুখীন না হয়, এবং তারা যেন কোনোভাবেই তাদের রুটি রুজি থেকে একদম দূরে সরে না যায়। তাদের পরিবার বাংলাদেশে আছে, তাদের জানমাল যেন আল্লাহ রক্ষা করেন, আমরা এই দোয়াটাই করব। আর বাংলাদেশের যে বর্তমান সরকার আছে, এই সরকারের সাথে আসলে বিপ্লবী মনোভাবের যারা আছে, এদের আসলে পক্ষে বিপক্ষে কোনোভাবেই অবস্থান নেওয়া উচিত হবে না। কারণ কি, এখন যে দলই বিরোধী যে মতের যে দলই আছে, কোনো না কোনোভাবে চাইবে যে আর একটা বিপ্লব ঘটানোর জন্য। দেখবেন বিপ্লবের জন্য বেশ কিছু ফটোকাট আপনাদের সামনে চলে আসবে একটা বিপ্লব ঘটানোর জন্য। এই যে বিপ্লবী মন মানসিকতার যারা আছে, যদি আপনাকে একটু দালাল বলেও গালি দেয়, আপনারা কোনোভাবেই এই ফাঁদে পা দিবেন না। এই ফাঁদে পা দিবেন না একটা মাত্র কারণে, কারণ বাংলাদেশটাকে আমরা ভালোবাসি। আমরা কখনোই চাইব না যে ভারতের পেট থেকে বের হয়ে আমেরিকার কাছে ধরা দেই, যারা আমরা আসলে বাংলাদেশপন্থী বলে নিজেদেরকে মনে করি। এই জন্য আমাদের উচিত হবে একটা সময়ের অপেক্ষা করা। একটা সময়ের অপেক্ষা করলে কি হবে, এই সরকার যে আসলে এই দেশটাকে চালাতে পারবে, ভালোভাবে চালাতে পারবে, তার জন্য তাদেরকে মোটামুটি সংসদ চালু হওয়ার 3 মাস পর্যন্ত তাদেরকে একটু সুযোগ দিতে হবে, তাদেরকে একটু বোঝার আছে। হুট করে রাস্তায় গেলে এখন কোনো না কোনোভাবে দেখা যাবে যে রক্তপাত হবে, সরকারের উপর অনাদ্র একটা চাপ প্রয়োগ করা হবে।
এই সরকারের পর সরকার পরিবর্তন হলে আমাদের আসলে কোনো কিছুই আসলে লাভ হবে না। লাভ হবে যখন আমাদের খারাপ মানুষগুলো সংসদে না গিয়ে কম অপেক্ষাকৃত ভালো মানুষগুলো সংসদে যেতে থাকবে। আর আমার ফ্যান বেজ যেহেতু কম, আমি আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি না, অ্যাক্টিভ থাকা আমার পছন্দ না। সেজন্য আপনাদের যারাই আজকে শুনলেন আপনারা জানলেন, আপনাদের যদি কোনো ভিডিও কিংবা ছবি এরকম থাকে যে আপনারা হাদি ভাইকে স্মরণ করেন, হাদি ভাইয়ের ইনসাফের বাংলাদেশ চান, তারা ইনসাফের আন্দোলন বাংলাদেশ গ্রুপে যোগ হয়ে যেতে পারেন, কিংবা আমার হোয়াটসঅ্যাপে আপনারা একটু নক দিতে পারেন। আর যারা বিশেষ করে কি বলে এটাকে কন্টেন্ট ক্রিয়েটর, পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটর, তারা আমাকে একটু নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিলে হবে কি, আমি চাইবো যে ঈদের আগে আপনাদেরকে একটা গিফট পাঠানোর জন্য, সেটা স্টার সেন্ড করে হোক কিংবা অন্য কোনোভাবে হোক। আমি আসলে চাইবো যে আপনাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য আমার যতটুকু সামর্থ্য আছে, আমি আসলে চাইবো যে আপনাদের যারাই এই ভিডিওগুলো করেন কিংবা যারা এই রিলেটিভ, বাংলাদেশ রিলেটিভ, হাদি ভাই রিলেটিভ, বিপ্লবী রিলেটিভ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা আমাকে একটু ইনবক্স করবেন, যেন আমি আপনাদেরকে একটু প্রচারণায় নিয়ে আসতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। ঈদের আগে ইনশাল্লাহ আমরা চাইবো যে ঈদ সালামিটা আদান প্রদান করার জন্য। যারা শুনলেন, যারা সাথে ছিলেন এতক্ষণ, সবাইকে ধন্যবাদ। আর চেষ্টা করব যে আপনাদের পরবর্তী সময়ে যারাই আছেন, এমডি মিরান ভাই, সত্য ভাই, সত্যের জয় হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, আমাদের একটু সময়ের অপেক্ষা করতে হবে, একটু সময়ের অপেক্ষা করতে হবে। সঠিক সময়টা আমাদের যখন চলে আসবে, দেখেন সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে, তাতে সারা বিশ্বই অর্থনৈতিক অবকাঠামোগুলো একেবারে ভেঙে পড়বে, একেবারে টোটাল অবকাঠামো ভেঙে পড়বে। এটা কেন হচ্ছে জানেন? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই একটা দেশ, একটা অংশ সারা বিশ্বকে শাসন করতেছে, যেটা একেবারেই আধিপত্যবাদ সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্য সহ একদম জাপান পর্যন্ত তাদের ঘাঁটি আছে। এই যে তারা সারা বিশ্বে একটা শাসন কায়েম করে রেখেছে, এটাকে বিলুপ্ত করার জন্য হলেও আল্লাহ কোনো না কোনোভাবে এই বিশ্বে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য একটা পথ খুলে দিবেন। এবং আমাদের দ্বারা সেটা সম্ভব হবে না। আল্লাহ কাকে দিয়ে কোন জায়গায় দেখবেন যে শত্রুকে দিয়ে শত্রুকে মারতেছে, মাঝখানে এমন কিছু মানুষের লাভ হয়ে যাবে যারা আসলে মন থেকেই চায় যে সারা বিশ্বেই একটা ইনসাফ প্রতিষ্ঠিত হোক। এদের একটা রাস্তা আল্লাহ তালা খুলে দেবেন। আপনারা আমার কাছে প্রশ্ন রাখতে পারেন, আমরা আপনাদের সাথে আলোচনায় থাকবো সবসময়। আর ঈদের পরে ইনশাল্লাহ দেখা হচ্ছে ইনসাফের আন্দোলন বাংলাদেশের ব্যানারে। রোজা রমজানের মাস, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।